হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে মাধ্যমিক পরীক্ষা, যেটা তোমার খুবই সামনে আছে, এই মাধ্যমিক পরীক্ষার ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের ক্ষেত্রে খুবই কার্যকরী হতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে এবং তার উত্তরগুলি সম্পর্কে সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য ধরে শোনো। দেখো, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসতে পারে। আমি ম্যাপ পয়েন্টিংয়ের একটা ভিডিও আগে দিয়েছি। এরপর যে সমস্ত ছোট প্রশ্ন বা বড় প্রশ্নগুলো, অর্থাৎ 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো তোমার আসতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলি এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো, ইম্পর্ট্যান্ট কোশ্চেন 2025, আমি এই সমস্তগুলো আমি তোমাদের সামনে দেখো লিখে রেখেছি। এগুলো সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে গ বিভাগ আছে, সেই গ বিভাগে তোমাদেরকে 2 নম্বরে 6টা প্রশ্নের উত্তর দিতে হয়। আর 2 × 6 = 12 নাম্বার, অর্থাৎ 2 নাম্বারের থাকে। এখানে দেখো আমি কতগুলো প্রশ্ন এখানে আমি ঠিক করেছি। আর এখানে ঘ বিভাগ যেটা আছে, গ এর পরে আসছে ঘ বিভাগ। এখানে তোমাদের 3 নাম্বারের 4টে প্রশ্ন দিতে হয়, টোটাল 12 নাম্বার পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে পরপর আলোচনা করব, তোমরা এখানে দেখতে পারো। এখানে পরপর আমি এগুলো দিয়েছি। আর ঞ বিভাগ যেটা আছে, সেখানে কিন্তু 20 নাম্বার, অর্থাৎ দুটো পার্টে থাকে। 5 নাম্বারের দুটো প্রথমে থাকে, আবার 5 নাম্বারের দুটো তারপরে থাকে, অর্থাৎ 10 + 10 = 20 নাম্বার। তোমার 5.1 + 5.2 এগুলো থাকে। এবং সেই প্রশ্নগুলো কিন্তু সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই প্রশ্নগুলি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে পরপর আলোচনা করছি, এবং তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, এই সাজেশনটা কিন্তু তোমাদের কাজে লাগবে বলে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার হিমবাহ কাকে বলে। প্রথম প্রশ্ন, হ্যাঁ, হিমবাহ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে বরফের নদীকে বলছে হিমবাহ, এক কথায়। এবার হিমবাহের কিছু বৈশিষ্ট্য লিখবে, যে সোজা প্রবাহিত হয়, তার যে উপত্যকা সেটাকে হিমদ্রোণী বলা হয়, এরকম কিছু কিছু উদাহরণ বা বৈশিষ্ট্য তোমরা দিতে পারো। এরপরে দেখো, মহাদেশীয় হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ, এই দুটি সম্পর্কে জানতে চাইছে। তারা মহাদেশীয় হিমবাহ কাকে বলে লিখবে এক কথায়, যে বিশাল বড় জুড়ে যখন বহুদিন ধরে থাকে তখন সেটা মহাদেশীয় হিমবাহ, আর পর্বতের পাদদেশে যখন থাকে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলছে। এরপরে 2 নম্বর বলছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, অর্থাৎ আমরা জানি ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে তোমার 6.4°C হারে তাপমাত্রা কমতে থাকে, এটিকে বলছে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার। এরপর দেখো বৈপরীত্য উষ্ণতা, তার সঙ্গে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু। তাহলে বৈপরীত্য উষ্ণতা মানে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে যখন তোমার বৃদ্ধি পেয়ে যাবে, তখনই সেটিকে বলছে তোমার বৈপরীত্য উষ্ণতা। এবং তার সঙ্গে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক, এই যে উষ্ণ এবং শীতল দুটি বায়ুর সম্পর্ক, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর দেখো ঘনীভবন এবং অধঃক্ষেপণ। ঘনীভবন অর্থাৎ কি? ঘনীভবন হচ্ছে গ্যাসীয় অবস্থা থেকে যখন তরল অবস্থাতে আসছে তখন সেটা ঘনীভবন বলছে। আর অধঃক্ষেপণকে ঘনীভূত পদার্থ যখন মাধ্যাকর্ষণের টানে নিচে চলে আসছে তখন সেটাকে অধঃক্ষেপণ বলছে। ঘনীভবনের উদাহরণ হচ্ছে মেঘ, অধঃক্ষেপণের উদাহরণ হচ্ছে তোমার বৃষ্টিপাত। এরপর দেখো বান ডাকা কী। তাহলে বান ডাকা, এটা জোয়ার ভাটা তোমার পর্যায়ের এক প্রশ্ন। হ্যাঁ, যখনই তোমার জোয়ারের সময় নদী জল যখন এসে মিশছে সমুদ্রে, তখন যদি আওয়াজ হয় তখন সেটাকে বান ডাকা বলছে। এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের যে বর্জ্য পদার্থ সেগুলোকে কীভাবে ম্যানেজমেন্ট করতে পারবো। আর তার 4R, অর্থাৎ রিসাইকেল, রিইউজ, রিডিউস এবং রিফিউজ, এই যে 4টে আর আছে। প্রথমে 3টে ছিল, তারপরে 4টে হয়েছে। এই 4টে আর সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে কচ্ছের রণ কাকে বলে। তাহলে দেখো, কচ্ছের রণ তোমার লবণাক্ত জলাভূমি গুজরাটের পশ্চিম দিকে যেটা, সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তারপর দেখো কৃষি বনসৃজন। কৃষি বনসৃজন মানে কি? কৃষক তার কৃষিকাজের পাশাপাশি যখন বনসৃজন করবে তখন সেটা হচ্ছে কৃষি বনসৃজন। সামাজিক বনসৃজন কোনটিকে বলছে? সমাজের যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে বা সরকারি জায়গা যেগুলো আছে, যেমন ধরো স্কুলের পাশে, পঞ্চায়েত অফিসের পাশে বা কোনো ভেস্ট ল্যান্ড যদি থাকে, সেই সমস্ত জায়গাতে যখন বনসৃজন হচ্ছে তখন সেটাকে বলছে সামাজিক বনসৃজন। জীবিকা সত্তা
সত্তাভিত্তিক কৃষি, অর্থাৎ কৃষক যখন তার নিজের চাহিদা এবং আঞ্চলিক মানুষের কিছু চাহিদা পূরণের জন্য শুধুমাত্র চাষবাস করবে, তখন সেটিকে বলছে তোমার জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তারপর দেখো অনুসারী শিল্প। তাহলে অনুসারী শিল্প কোনটা? যেটা তোমার বড় শিল্পের সঙ্গে সঙ্গে যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠছে সেটিকে বলছে অনুসারী শিল্প। তারপর দেখো উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে উপগ্রহ চিত্র হচ্ছে যেটা উপগ্রহ থেকে পাই, আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র যেটা তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ, অর্থাৎ জরিপের মাধ্যমে নির্দিষ্ট প্রতীক চিহ্নের সাহায্যে যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে উপস্থাপন করা হচ্ছে সেটিকে বলছে তোমার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। সেন্সার কাকে বলে? তাহলে সেন্সার হচ্ছে তোমার ওই উপগ্রহের ক্যামেরাতে যেটা বসানো থাকে, যেটা ফটো তুলতে সক্রিয় ভূমিকা পালন করে, সেটাকে বলছে সেন্সার। এটাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সক্রিয়, একটা নিষ্ক্রিয়। এরপর দেখো হিমশৈল কি? দেখো হিমশৈল হচ্ছে বরফের পাহাড়কে তোমার আমরা হিমশৈল বলছি। এই হিমশৈলের 1/9 ওপরে থাকে আর বাকি অংশ নিচে থাকে। বিখ্যাত জাহাজ টাইটানিকের গল্প তোমরা জানো। তারপর দেখো বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ। তাহলে দেখো বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্টের যে একটা পদ্ধতি ভরাটকরণ, সেটা সম্পর্কে তোমাকে এখানে জানতে হবে। তারপর দেখো মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? তাহলে দেখো প্রচণ্ড দাবদাহ অর্থাৎ গ্রীষ্মের পরে জুন জুলাই মাসে যখন মৌসুমি বায়ু তোমার দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে কেরল দিয়ে প্রবেশ করে, এই প্রবেশকে তোমার বলছে মৌসুমি বিস্ফোরণ। তারপর দেখো দুন বলতে কি বোঝো? তাহলে দুন হচ্ছে তোমার ওই যে সংকীর্ণ উপত্যকা, তোমার ওই যেটা উত্তরাখণ্ডে আছে, হ্যাঁ, দুন। তারপর দেখো ভগ্নাংশ সূচক স্কেল মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন RF 1:, একটা সংখ্যাতে যেটা প্রকাশ করা হয় সেটাকে বলছে ভগ্নাংশ সূচক স্কেল RF। তারপর দেখো মরুদ্যান কিভাবে গঠিত হয়? তাহলে মরুদ্যান কিভাবে গঠিত হচ্ছে? ইয়েতে তোমার মরুভূমিতে যে বায়ু প্রবাহিত হয় তার দুটো আছে, একটা হচ্ছে আরোহণ, একটা অবরোহণ, ঠিক আছে? অবরোহণ পদ্ধতিতে যখন বায়ু প্রসারিত হয়ে যখন জলস্তর পর্যন্ত নেমে যাবে তখন সেটিকে বলছে মরুদ্যান। তারপরে কি ধোঁয়াশা কি? ধোঁয়া প্লাস কুয়াশা সমান হচ্ছে ধোঁয়াশা। তারপরে দেখো সিজিগি। তাহলে সিজিগি তোমরা জানো, পৃথিবী চাঁদ সূর্য একই ইয়েতে এলে তখন সেটাকে সিজিগি বলছে। তারপরে দেখো ইউট্রোফিকেশন মানে অতি পুষ্টিকতা, অর্থাৎ তোমার কৃষিজাত জল বা নর্দমার জল সমস্ত কিছু জমে গিয়ে যখন কোনো একটা জায়গাতে আগাছার পরিমাণ বেড়ে যায় সেটিকে বলছে তোমার ইউট্রোফিকেশন, যার জন্য এর বাংলা হচ্ছে অতি পুষ্টিকতা। তারপরে অ্যালবেডো কি? অ্যালবেডো হচ্ছে তোমার অকার্যকরী সৌরকিরণ, অর্থাৎ যে সূর্যকিরণটি পৃথিবীকে উত্তপ্ত না করে সরাসরি ফিরে যাচ্ছে, যে 34% যে সৌরকিরণ, যার বেশিরভাগটাই তোমার মেঘ দ্বারা 24% এবং সবথেকে কম ভূপৃষ্ঠ দ্বারা 2% যেটা হয়, সেটিকে বলছে অ্যালবেডো। তারপর দেখো ভার্মি কম্পোস্টিং। তাহলে ভার্মি কম্পোস্টিং কোনটাকে বলছে? তোমার যখন ওই কেঁচোর মাধ্যমে বা অন্য ব্যাকটেরিয়া সৃষ্টির মাধ্যমে যখন সেটাকে কম্পোস্ট করা হবে তখন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং। তারপরে বলছে দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যগুলি কী কী? দেখো অনেকগুলি যখন উদ্দেশ্য একসঙ্গে সাধিত হবে তখন সেটা বলছে বহুমুখী নদী পরিকল্পনা। যেমন ডিভিসি আমাদের ঝাড়খণ্ড এবং বেঙ্গল পশ্চিমবঙ্গ এই দুটির যৌথ উদ্যোগে গঠিত একটা বহুমুখী নদী পরিকল্পনা। এদের উদ্দেশ্যগুলি কী কী থাকে? প্রথমেই হচ্ছে তোমার বন্যা নিয়ন্ত্রণ, তারপরে তোমার হচ্ছে তোমার জলকে সংরক্ষণ করা যাতে সারা বছর কাজে লাগানো যায়, পর্যটন শিল্পের বিকাশ, মৎস্য শিল্পের বিকাশ, সড়ক তোমার পরিবহন ব্যবস্থার উন্নতি, এই সমস্ত বিভিন্ন রকম বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু এখানে আছে। বিদ্যুৎ উৎপাদন। তারপর দেখো বর্জ্য ও বিষাক্ত বর্জ্য বলতে কী বোঝো? তাহলে বর্জ্য কোনটাকে বলছে? যেটা আমরা ত্যাগ করছি সেটা হচ্ছে বর্জ্য, আর বিষাক্ত বর্জ্য যেগুলো বিষাক্ত কিছু জিনিস নিশ্চিত করে যা মানুষের ক্ষতি করে তখন সেটাকে বলছে বিষাক্ত বর্জ্য। তারপর দেখো পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলছে কেন? তার কারণ কি? পেট্রোরসায়ন শিল্প আমাদের দেশে এখন খুবই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য একে উদীয়মান শিল্প বলছে। তারপর দেখো ধরনযোগ্য উন্নয়ন। ধরনযোগ্য উন্নয়ন কোনটা? সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে যে ভবিষ্যতের চাহিদাটাকে কথা মাথায় রেখে যখন বর্তমানের চাহিদা পূরণ করছে সেটি হচ্ছে তোমার ধারণযোগ্য উন্নয়ন। তারপর দেখো জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি যা দুটি নদীর প্রাপ্ত জলকে বিভাজিত করে সেটাকেই বলছে তোমার জলবিভাজিকা। নেক্সট হচ্ছে ইনসেল বার্জ কাকে বলে? তাহলে ইনসেল বার্জ কোনটা? এটা মরু অঞ্চলে ক্ষয়কার্যের ফলে তোমার শেষ অবস্থায় যে উল্টানো ঢিবির মতো যে একটা ভূমিরূপ গঠন করছে তাকেই বলছে ইনসেল বার্জ। নেক্সট হচ্ছে ITCZ। ITCZ কোনটাকে বলছে? ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন, অর্থাৎ ওই আয়ন বায়ু যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বালি বায়ু যে দুটো যে জায়গাতে মিলিত হচ্ছে সেটিকেই বলছে তোমার ITCZ। তারপরে কি হিমপ্রাচীর কাকে বলে? তাহলে হিমপ্রাচীর কি তোমরা জানো যে দুটো স্রোত যে তোমার উষ্ণ এবং শীতল স্রোত ওই আর আমাদের প্রশান্ত মহাসাগর যে জায়গাতে মিলিত হচ্ছে সেটাকেই বলছে হিমপ্রাচীর। এটা সম্পর্কে আলোচনা হয়েছে। তারপর দেখো বন্দরের পশ্চাৎভূমি। তার মানে কি? বন্দরের পশ্চাৎভূমি হচ্ছে তোমার বন্দর
তোমার কোনো একটা বন্দর যে সমস্ত জায়গা থেকে তার রপ্তানির মাল সংগ্রহ করছে, বা যে বন্দর থেকে মাল সেই সমস্ত জায়গাতে তোমার সাপ্লাই হচ্ছে, এই সমস্ত অঞ্চলগুলোকে একত্রে সেই বন্দরের পশ্চাৎভূমি বলছে। তারপরে দেখো যেটা আছে জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাত, দুটো জিনিস কিন্তু একই। জনঘনত্ব কোনটিকে বলছে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে একক পরিমাণ জায়গাতে যে পরিমাণ মানুষ বসবাস করছে তার অনুপাতকে জনঘনত্ব বলছে, সেটাই হচ্ছে আবার মানুষ জমি অনুপাত। তারপরে দেখো ধাপ চাষ এবং ফালি চাষ কী। তাহলে ধাপ চাষ স্টেপ কাল্টিভেশন, যেটা তোমার ওই পাহাড়ের গায়ে হয়ে থাকে, আর তার সঙ্গে সঙ্গে ফালি চাষটা সম্পর্ক তোমরা আলোচনা করবে। তারপর দেখো জিওস্ট্রফিক বায়ু কাকে বলছে। জিওস্ট্রফিক বায়ু যেটা তোমার ওই টপোস্ফিয়ারের ঊর্ধ্ব টপোস্ফিয়ারে যেটা তোমার 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় যেটা প্রবাহিত হচ্ছে, সেটি হচ্ছে তোমার জিওস্ট্রফিক বায়ু। তারপর বলছে মিলেট কি। মিলেট কাকে বলছে, জোয়ার, বাজরা, রাগি, এই তিনটে তোমার যে শস্য, দানা শস্য রয়েছে, এই তিনটেকে একসঙ্গে বলছে মিলেট। হ্যাঁ, এটা কি বলতো, এই মিলেট সাধারণত যেখানে তোমার জলবায়ু খুবই রুক্ষ সূক্ষ্ম, বৃষ্টিপাতের পরিমাণ কম, তাপমাত্রা বেশি, সেই সমস্ত জায়গাতে, যেমন পশ্চিম ভারতের রাজস্থান হচ্ছে মিলেট উৎপাদনকারী অঞ্চল। তারপরে বলছে কি আউটসোর্সিং কি। দেখো আউটসোর্সিং একটা নতুন কনসেপ্ট, যেটা তোমার ওই তথ্য প্রযুক্তি শিল্পের যে কিছু কিছু কাজ যখন বাইরে কন্ট্রাক্টার, যে সমস্ত কাজগুলো বেশি লেবার দরকার হয়, সেগুলো একটা কন্ট্রাকচুয়াল বেসিসে যে করে নেওয়ার পদ্ধতি, সেটিকে বলছে আউটসোর্সিং। এবারে কি স্ক্যাবার। স্ক্যাবারটা কি, স্ক্যাবার হচ্ছে এয়ার পলিউশন নিয়ন্ত্রণের জন্য শিল্পে যে সমস্ত যে জিনিসটা ব্যবহার, যে যন্ত্রটা ব্যবহার হয়, তাকে বলছে স্ক্র্যাবার। তারপরে দেখো কি আছে, মালনাদ ও ময়দান। এটা কর্ণাটকের মালভূমির পশ্চিম এবং পূর্বের দুটি অংশ। এটা সম্পর্কে তোমাদের পার্থক্য আমি পড়িয়েছি, সেটা তোমরা দেখবে, মালনাদ কোনটা, ময়দান কোনটা। এবার দেখো বৃষ্টির জল সংরক্ষণ কি, এর পদ্ধতিগুলো লেখো। তাহলে বৃষ্টির জলটাকে আমরা কীভাবে সংরক্ষণ করছি সেটাকে বলছে, এবং এটা কী কী পদ্ধতিতে হয়ে থাকে। এবার দেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী। তাহলে এর দেখো 3টে স্কেল আছে, বৃহৎ স্কেল, মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেল। সেই স্কেলগুলো সম্পর্কে তোমাদেরকে করতে হবে। এরপর দেখো শিকড় আলগা শিল্প কী। শিকড় আলগা শিল্প মানে ফুড লুজ ইন্ডাস্ট্রি, যেমন তোমার কার্পাস বয়ন শিল্প। দুটো রকমের শিল্প হয়, একটা ভারী শিল্প, একটা শিকড় আলগা শিল্প। ভারী শিল্প যেগুলো আছে সেগুলো কি বলতো, তাদের কাঁচামালের ওজনটা বেশি, ফলে কি হচ্ছে, ওকে কিন্তু কাঁচামাল উৎপাদন যেখানে হচ্ছে সেখানেই কিন্তু তাদেরকে শিল্পটা স্থাপন করতে হয়। আর ফুডলুস ইন্ডাস্ট্রিতে কি হয়, যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয় সেই পরিমাণই কিন্তু দ্রব্য সেখান থেকে পাওয়া যায়। এরকম ধরনের শিল্পকে বলছে শিকড় আলগা শিল্প, যেমন কার্পাস বয়ন শিল্প। হ্যাঁ, এবার দেখো শৈবাল সাগর কি। শৈবাল সাগর কি, যেখানে সমুদ্র স্রোত থাকে না, সেখানে তোমার যে শৈবাল জন্মায় সেটাকে বলছে শৈবাল সাগর। এটা তোমার আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, সেই উদাহরণ তোমরা দিতে পারো। এবার দেখো দেওয়া আছে কচ্ছের রণ কি। কচ্ছের রণ যেটা তোমার আমাদের পশ্চিম ভারতের গুজরাটিয়াতে যেটা আছে, এই প্রশ্নটা আমার রিপিট হয়ে গেছে, সরি, কচ্ছের রণটা রিপিট হয়ে গেছে, এটা আগেও দেওয়া হয়েছিল, তাহলে এটা আমি কেটে দিলাম, ভুলবশত হয়ে গেছে এটা। তাহলে 43 নাম্বার কি আছে, সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ কোনটাকে বলছে, ওই 4টে যে মেট্রো সিটি, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই 3টে শহরকে 4 বা 6 লেন বিশিষ্ট উন্নত সড়কের মাধ্যমে যুক্ত করার যে পরিকল্পনা, সেটিকে বলছে সোনালী চতুর্ভুজ। তাহলে এই তোমার মোটামুটি 43টি বা 40-42টি প্রশ্ন তোমরা করবে, তাহলে কিন্তু ওই 6 নম্বর প্রশ্নগুলো কিন্তু মোটামুটি তোমাদের কভার আপ করে যাবে। এরপরে দেখো যেটা আছে, আমি চলে এলাম ঘ বিভাগে। আমি এই বিভাগের প্রশ্নটা একটু বেশি দিয়েছি, ছোট প্রশ্ন যেগুলো আছে, তার কারণ হচ্ছে এগুলো ছোট ছোট জিনিস জানা থাকলে কী হবে কি, তোমরা যদি বড় প্রশ্ন লিখতে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ঠিক আছে। তাহলে এটা দেখো তোমার ওই 4টি প্রশ্ন 3 নম্বরে তোমাকে দিতে হবে। তাহলে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ যেগুলো আছে, যে তোমার গভীরতা কম হতে হবে, বিপরীতমুখী বায়ু তোমার থাকতে হবে, নদীর দৈর্ঘ্য এবং উপনদী, শাখা নদীর সংখ্যা বেশি হতে হবে, তারপর তোমার মোহনার গভীরতা কম হতে হবে, নদী ধীর গতি সম্পন্ন হতে হবে। এই সমস্ত যে অনুকূল পরিবেশগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। আর এটার সঙ্গে তোমার প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে দেয়, যে নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন, বা ভারতের যে পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে সেই সমস্ত নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ব্যাপারটা একই, শুধুমাত্র তোমাকে এটাই জানতে হবে যে বদ্বীপ গড়ে ওঠার জন্য কী কী অনুকূল পরিবেশের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে যদি ধরো বলে যে এই নদীতে বদ্বীপ গড়ে উঠেছে কেন, তাহলে এগুলো লিখতে হবে। আর গড়ে ওঠেনি কেন, তাহলে এরই বিপক্ষে তোমাকে নোট আউট করতে হবে।
হয়েছে। এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। বর্জ্য ব্যবস্থাপনা মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে তোমার বর্জ্য ব্যবস্থাপনা তোমার কাকে বলে। এবার বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। তাহলে দেখো আমি এটা লিখিয়েছি, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কী কী হবে। তোমার ওই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বপ্রথম নিজেকে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। রিসাইকেল, রিফিউজ, রিইউজ এবং রিডিউস, এই যে 4R, এই 4টে আর সম্পর্কে তাদের সচেতন করতে হবে, নিজেকেও সচেতন করতে হবে, নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা করতে হবে। এবার দেখো পার্থক্য লেখো, কিছু কিছু পার্থক্য আছে 3 জায়গায়, সেটা হচ্ছে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল। আমাদের ভারতের যে দুটো উপকূল আছে, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল, তো আমি এটা মনে রাখার জন্য বলেছিলাম যে পূর্ব উপকূল এগিয়ে আছে, পশ্চিম উপকূল কিন্তু পিছিয়ে আছে। অর্থাৎ যা কিছু ভালো সবই কিন্তু পূর্ব উপকূলে, আর পশ্চিম উপকূল কিন্তু পিছিয়ে আছে। অর্থাৎ পূর্ব উপকূল প্রশস্ত, পশ্চিম উপকূল প্রশস্ত নয়। পূর্ব উপকূলে যোগাযোগ ভালো, পশ্চিম উপকূলে যোগাযোগ ভালো নয়। পূর্ব উপকূলে তোমার চাষবাস যথেষ্ট হয়, পশ্চিম উপকূলে সেভাবে যথেষ্ট হয় না। পূর্ব উপকূল প্রশস্ত, এই উপকূল সংকীর্ণ, এরকম কিছু পার্থক্য আছে। এবার দেখো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য, এটা তোমাদের করতে হবে। জিও স্টেশনারি এবং সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, এটাও তোমাদেরকে বলেছিলাম যে জিও স্টেশনারি তোমার যেখানে পূর্ব পশ্চিমে প্রদক্ষিণ করছে, সান সিনক্রোনাস উত্তর দক্ষিণে প্রদক্ষিণ করছে। জিও স্টেশনারির কাজ হচ্ছে তোমার ওই তোমার নেচার, আর এটার হচ্ছে তোমার রিসোর্স, ঠিক আছে। এরকম কিছু পার্থক্য আছে। তারপরে আপেক্ষিক আর্দ্রতা এবং চরম আর্দ্রতা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, চরম আর্দ্রতা কাকে বলে, এদের পার্থক্য তোমাদের লিখতে হবে। এবার তো সড়ক এবং রেলপথ, এই দুটোর মধ্যে পার্থক্য তোমাদের লেখার চেষ্টা করতে হবে, যে সড়ক পথে কী কী সুবিধা আছে আর রেলপথে কী কী সুবিধা আছে, আবার দুটোর অসুবিধা, এটাও কিন্তু তোমার নোট আউট করতে হবে। আর নদীর কাজ এবং হিমবাহের কাজ, অর্থাৎ নদী এবং হিমবাহের কাজের মধ্যে যে পার্থক্য, সেটা তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো আছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার। অর্থাৎ আমরা যে ধরো মানচিত্র ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু উপগ্রহ চিত্র যেমন ব্যবহৃত হচ্ছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রও কিন্তু ব্যবহার হচ্ছে। দুটোর মধ্যে ধরনের পার্থক্য কোথায়? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হচ্ছে একটা পুরনো একটা টেকনোলজির ম্যাপ, আর উপগ্রহ চিত্র হচ্ছে রিসেন্ট টেকনোলজির ম্যাপ। কিন্তু দুটোরই কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সেটা কিন্তু সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। এবার ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায় কেন? তাহলে এটা তোমরা জানো যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাচ্ছে। তার কারণ হচ্ছে যে প্রথম কিন্তু ভূভাগটা উষ্ণ হয়, হ্যাঁ, তারপর সেই উষ্ণতাটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যায়, যার জন্য ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। আধুনিক যোগাযোগ কাকে বলছে? আধুনিক যোগাযোগ হচ্ছে তোমার এই ইমেল, ইন্টারনেট, এগুলো হচ্ছে তোমার আধুনিক যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, এর দুটি সমস্যা কি, এই সমস্যা কি আমি তোমাদের বলেছিলাম যে কখনো কখনো লিঙ্ক যদি না থাকে তখন কাজ হয় না, বা কখনো কখনো আমার প্রোফাইলকে ব্যবহার করে অন্য কেউ ভুল মেসেজ পাঠায়, এগুলো সমস্যা। তারপর দেখো ভারতের নগরায়নের সমস্যাগুলি কী কী। নগরায়নের অনেক সমস্যা আছে, যে তোমার অপরিকল্পিত নগরায়ন, বা তোমার জল নিষ্কাশনের অভাব, বা বাসস্থানের অভাব, শিক্ষার অভাব, এই সমস্তগুলো কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য। তাহলে সেন্সর কাকে বলে সেটা তোমাদের বলেছি। এবার সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সর, এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে সেটা তোমাদের করতে হবে। তারপরে দেখো মানুষের ওপর ওজোন স্তর বিনাশের প্রভাব লেখো। তাহলে মানুষের ওপরে ওজোন স্তর যদি মানে তোমার ধ্বংস হয়ে যায়, আমরা জানি যে ওজোন স্তর কী করে, আমাদের অতিবেগুনি রশ্মিকে সূর্যের পৃথিবীতে আসতে দেয় না এবং মানুষকে রক্ষা করে। তাহলে তোমার এই ওজোন স্তর বিনাশ হলে মানুষের উপর কী প্রভাব হতে পারে। এরপরে দেখো কী আছে 10 নম্বর, রেটুন প্রথাটা কি। রেটুন প্রথা হচ্ছে তোমার ওই যে আঁখকে ধরো প্রথমে রোপণ করা হলো, তারপর সেই তাকে কিছুটা অংশ কেটে দিয়ে আবার সেখানেতে বেরিয়ে এলো, এটা হচ্ছে রেটুন প্রথা। তারপর দেখো ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কেন। তাহলে ডেকান ট্র্যাপ অঞ্চল থেকে যে তোমার লাভা বেরিয়েছে, সেখান থেকে যে মৃত্তিকা প্রসেসিংয়ের মাধ্যমে কালো মৃত্তিকা সৃষ্টি হয়েছে, সেই জিনিসটা তোমাদের লিখতে হবে। এবার দেখো শস্যাবর্তন কৃষি কি। শস্যাবর্তন কৃষি হচ্ছে বছরের বিভিন্ন সময় জমিতে যখন আবর্তনের মাধ্যমে বিভিন্ন ফসল চাষ করা হবে, তখন সেটা বলছে শস্যাবর্তন কৃষি। আর মিশ্র কৃষি কি। মিশ্র কৃষি হচ্ছে তোমার একই সঙ্গে যখন শাক সবজি এবং তোমার পশু চাষ করা হবে, তখন সেটাকে বলছে মিশ্র কৃষি। দূর সংবেদনের সুবিধাগুলি কী কী, এগুলো তোমরা লিখতে পারবে, যে দূর থেকে সংবেদন করা যায়, সামরিক কাজে, প্রতিরক্ষা কাজে কীভাবে ব্যবহার করা হয়, এগুলো সম্পর্কে। এবার যে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে এই যে দুটো তোমার মানচিত্র আছে, এদের বৈশিষ্ট্য কী কী এবং এদের পার্থক্যগুলো কী কী। এবার দেখো ওজোন স্তর রক্ষার উপায়গুলি কী কী। তাহলে দেখো ওজোন স্তর আমরা কীভাবে ক্ষয় করছি, এই যে সিএফসি নির্গমন বা আমাদের যে অপরিকল্পিত কাজ, সেগুলো কীভাবে আমরা কম করে রক্ষা করতে পারি, সেই উপায়গুলো
লিখতে হবে। তারপর দেখো অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। তাহলে অরণ্য আমরা কীভাবে সংরক্ষণ করতে পারবো, যে সমস্ত আমাদের উপায়গুলি আছে সেগুলো তোমরা পড়বে একটু। তারপর দেখো বর্জ্যের উৎসগুলির পরিচয় দাও, অর্থাৎ কোন কোন জায়গা থেকে বর্জ্য উৎপন্ন হচ্ছে, আমাদের গৃহস্থালির কাজে, তোমার শিল্পের কাজ থেকে, বা তোমার পশুদের বিভিন্ন কাজ থেকে, এইগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপর দেখো যে ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখো। হ্যাঁ, এই ভাগীরথী হুগলি, যেটা আমাদের কাছে গঙ্গা নামে পরিচিত, সেই হুগলি নদীতে বর্জ্যের ফলে কী কী প্রভাব দেখা যাচ্ছে। এরপর দেখো পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো, অর্থাৎ কৃষি বিপ্লব যেটা হয়েছিল সেটা কিন্তু পাঞ্জাবে গম উৎপাদনের মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়েছিল, এবং এই পাঞ্জাব এবং হরিয়ানাতে এই কৃষি বিপ্লবের ফলে কী কী সুফল পাওয়া গেছে, কী পরিবর্তন হয়েছে, এগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। এবার মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য লাভ করো কেন। দেখো মরু মেরু দুটো অঞ্চলে কিন্তু বায়ুর কাজে প্রাধান্য লাভ করছে, কিন্তু মরু অঞ্চলে কেন বেশি সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, অর্থাৎ কেন জনসংখ্যাটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। উচ্চ জন্মহার, মেডিকেল সায়েন্সের উন্নতি, তারপরে বিভিন্ন ধরনের কুসংস্কার, এগুলো সম্পর্কে লিখতে হবে। এবার দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণ, অর্থাৎ আমাদের যে অপরিকল্পিত কাজ তার ফলে যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। দেখো তামিলনাড়ু উপকূল আর করমণ্ডল উপকূল দুটো জিনিস কিন্তু একই, এবং ওইখানে বছরে 2বার কেন বৃষ্টিপাত হচ্ছে, একবার হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য, আবার একবার হচ্ছে উত্তর পূর্ব তোমার রিটার্ন যে মৌসুমী বায়ু সেটার জন্য, সেটা তোমাকে লিখতে হবে। এর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক, অর্থাৎ উষ্ণতা সঙ্গে বায়ুচাপের যে 3টি সম্পর্ক আছে, যে উষ্ণতা বাড়লে যে বায়ুচাপ কমে, হ্যাঁ, সেই যে সম্পর্কটা, সেই সম্পর্কগুলো সম্পর্কে লিখতে হবে। আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে উষ্ণতার ভিত্তিতে তোমার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় লেখো। তাহলে এটা তোমার 6টি ভাগে ভাগ করা হয়, তোমরা জানো। আমি 25টা পূরণ করে দিলাম। সেগুলো কি, একটা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই সমস্ত ভাগগুলো সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো হয়ে গেল এতদূর পর্যন্ত তোমার ঘ বিভাগ। এবারে ইয় বিভাগ যেটা আছে, ইয় বিভাগে কি আছে, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো প্রশ্ন, একটা হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বর্ণনা, আর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে ভূমিরূপের বর্ণনা। ঠিক আছে, এই দুটো কিন্তু ভালো করে করো। নদী, হিমবাহ, বায়ু, তিনটেই তো আছে, কিন্তু নদী আর বায়ু বাদ দিয়ে হিমবাহটার উপর জোর কিন্তু এই বছর বেশি দিও। ঠিক আছে, ওই যে তোমার করি, তারপরে এরিটি, পিরামিড চূড়া, তারপর জলপ্রপাত, ঝুলন্ত উপত্যকা, তারপরে হিমদনি, ক্র্যাগেনটেল, এইগুলো। হ্যাঁ, এরপরে দেখো বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক। তাহলে আমি তোমাদের এটা সম্পর্কে আলোচনা করেছি যে বায়ুচাপ বলয়গুলো, যে 7টি বায়ুচাপ বলয় আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, তারপরে তোমার সুমেরু বৃত্তপ্রদেশীয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় উচ্চচাপ বলয়, আবার 2টি মেরু উচ্চচাপ বলয়। তাহলে এই যে তোমার 7টি চাপ বলয় আছে, এবং 7টি চাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত হবে যে তোমার 3টে নিয়ত বায়ু সৃষ্টি হয়েছে, আয়ন বায়ু বা পূর্বালি বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এবং সেগুলো কীভাবে প্রবাহিত হচ্ছে চিত্রসহ সেগুলো সম্পর্কে তোমরা বর্ণনা দেবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো নিয়ত বায়ুর সম্পর্ক এবং নিয়ত বায়ুর উৎপত্তি এবং গতিপথ। ঠিক আছে, এই দুটো প্রশ্ন, 4টে প্রশ্ন ভালো করে করবে। এরপর দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তাহলে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। দুটো কারণ আছে, একটা হচ্ছে তোমার পৃথিবীর ওপর সূর্য এবং চাঁদের আকর্ষণ, তার মধ্যে চাঁদের আকর্ষণটাই সব থেকে প্রকট, যার জন্য তোমার মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার হয়ে থাকে। আর 2 নম্বর হচ্ছে পৃথিবীর গতি বিক্ষেপ, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রাতিক বল। হ্যাঁ, এই কেন্দ্রাতিক বলের জন্য কিন্তু তোমার ওই জলরাশিতে তোমার স্ফীত হয়ে তোমার মুখ্য জোয়ার এবং ভাটা হয়ে থাকে। হ্যাঁ, এটা হলো তোমার জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এবং ছবি অবশ্যই দেবে। তাহলে এরপরে কি আছে দেখো, 5 নম্বর উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য। তাহলে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলির যে পার্থক্য আছে, অর্থাৎ উত্তর ভারতের নদীগুলি দীর্ঘ, দক্ষিণ ভারতের নদীগুলি তোমার ছোট। উত্তর ভারতের নদীগুলিতে তোমার যে সমস্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়, এগুলো বেশিরভাগই আদর্শ নদী, অর্থাৎ উচ্চ, মধ্য, নিম্ন 3টি গতি স্পষ্ট লক্ষ্য করা যায়, কিন্তু দক্ষিণ ভারতের নদীতে এটা স্পষ্ট লক্ষ্য করা যায় না। হ্যাঁ, উত্তর ভারতের নদীগুলি বেশিরভাগই তোমার দক্ষিণ ভারতের নদীগুলি পূর্ব বাহিনী, উত্তর ভারতের নদীগুলি পূর্ব বাহিনী। এরকম যে কতগুলো ভাগ আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের লিখতে হবে। এগুলো বইয়ে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি না পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেবো। এবার দেখো ভারতের
এই যে কতগুলো চাষ সম্পর্কে লিখতে হবে, যেমন ধান, গম, কার্পাস, ইক্ষু, চা, কফি, ঠিক আছে। এই চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। দেখো এটা কিন্তু লেখা খুবই সহজ, ঠিক আছে, একটা না একটা আসবেই। আর এখানে যে তোমাদের যে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে একটা তুমি এটা পাবেই। হ্যাঁ, আমি তোমাদের বলেছি যে যতগুলো ভাগ আছে এদিকে কিন্তু দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে কি পড়ছে, প্রথম হচ্ছে ভূপ্রকৃতি, তারপর হচ্ছে জলবায়ু, তারপর হচ্ছে মৃত্তিকা, ঠিক আছে। আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। হ্যাঁ, এগুলো সবই কিন্তু নিজে লিখতে পারবে, শুধুমাত্র কি ওই প্রাকৃতিকের যে ভূপ্রকৃতিটা কীরকম দরকার, আর জলবায়ু অর্থাৎ ওইখান কোনো একটা চাষের জন্য ধান, গম, কার্পাস, ইক্ষু, চা, কফি যাই হোক, তাদের জন্য উষ্ণতা আর বৃষ্টিপাতটা কত দরকার, এইটুকু যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু বাকিগুলো তুমি কিন্তু নিজেই লিখতে পারবে। শুধুমাত্র তফাৎ কি, চা এবং কফি এই যে দুটো আছে, এখানে দুটো এক্সট্রা প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ। বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে চা, কফি এই দুটো কিন্তু ডিরেক্ট সান রেকে সহ্য করতে পারে না, যার জন্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা ইনক্লুড করতে হয় ছায়া প্রদানকারী বৃক্ষ। ঠিক আছে, তাহলে এইটা শুধু মনে রাখো, তাহলেই কিন্তু তুমি সবগুলো সম্পর্কে লিখতে পারবে। এরপরে দেখো যেটা এই প্রশ্নটা, মধ্য এবং পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো আমি বলেছি যে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে একটা ভারী শিল্প। হ্যাঁ, তাহলে ভারী শিল্প কোথায় গড়ে ওঠে, যেখানে তোমার কাঁচা মালটা পাওয়া যায়। তার কারণ হচ্ছে এখানে যে আকরিক লোহা ব্যবহার হচ্ছে তার থেকে শিল্পজাত দ্রব্যটা কিন্তু খুবই ওজন কমে যায়, যার জন্য এটাকে কাঁচামালের কাছাকাছি স্থাপন করতে হয়। বুঝতে পেরেছো তো? তাহলে পূর্ব এবং মধ্য ভারতে যেহেতু তোমার এই কাঁচা মালগুলো পাওয়া যাচ্ছে, তার জন্যই কিন্তু প্রধানত লৌহ ইস্পাত শিল্পগুলো এই তোমার পূর্ব এবং মধ্য ভারতে তোমার গড়ে উঠছে। এবং এর পাশাপাশি তোমার এখানে যে নদীগুলো আছে, দামোদর নদ বলো, কংসাবতী, ব্রাহ্মণী, এই নদীগুলো থেকে জল পাচ্ছে এবং এদের উপরে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এখানে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ দুটো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, এবার দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি। এগুলো দেখো, প্রথমেই তোমার যেটা আছে অক্ষাংশ, তারপরে উচ্চতা, তারপরে স্থলভাগ, জলভাগ, এই যে কতগুলো আছে, প্রায় তোমার 7 থেকে 8টা পয়েন্ট আছে, এগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। এবার দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ কি। তাহলে পশ্চিম ভারতে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মৃত্তিকা আছে। এই কৃষ্ণ মৃত্তিকাতে তোমার কি হয়, কার্পাস চাষ খুবই ভালো হয়। এছাড়াও আরও অন্যান্য কারণ আছে, যেমন ধরো সমুদ্র আছে, যেখান থেকে আর্দ্র প্রকৃতির যে হাওয়াটা হয় সেটা সুতো তোমার তৈরির ক্ষেত্রে খুবই উপযুক্ত। এগুলো সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল কার্পাস বয়ন শিল্প। এরপর হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। দেখো জনসংখ্যা যে কোনো একটা জায়গাতে ঘন হয় বা হালকা হয় বা নেই, এর কারণটা কি? এর কারণ হচ্ছে মানুষের জীবন জীবিকার সুবিধা। হ্যাঁ, এটাই হচ্ছে কারণ। তাহলে এইগুলোর মধ্যে তোমাকে লিখতে হবে প্রথমে যে কী কী কারণে তোমার কোনো একটা জায়গায় জনসংখ্যা বন্টনের তারতম্য হচ্ছে। সেটা তোমার উচ্চতার জন্য হতে পারে, কৃষিকাজের জন্য হতে পারে, ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য হতে পারে, পর্যটনের জন্য হতে পারে, ধর্মীয় কোনো জায়গা সেখানে তোমার হতে পারে, এবং প্রত্যেকটার উদাহরণ কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে, জনসংখ্যা বন্টনের তারতম্য। তার ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে রেখো। তাহলে আমাদের ভারতের জলবায়ু যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে তোমার যেমন গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক, তারপর তোমার যে ঋতু আছে আমাদের 4টে প্রধান ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এগুলো সম্পর্কে লিখতে হবে। তারপর তোমার স্থলবায়ু, সমুদ্রবায়ুর প্রভাব, হ্যাঁ, উচ্চতার জন্য কি প্রভাব আছে, অক্ষাংশের জন্য কি প্রভাব আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাকে, জেড বায়ুর জন্য কি প্রভাব আছে, এল নিনো লা নিনোর কী প্রভাব আছে, হ্যাঁ, এগুলো সবই কিন্তু তোমাকে লিখতে হবে। এরপরে কি আছে, ভারতের নগরায়নের কারণ এবং সমস্যাগুলো লেখো। তাহলে আমাদের ভারতে যে নগরায়ন হচ্ছে, নতুন নতুন নগরের সৃষ্টি হচ্ছে, এর কারণগুলি কি কি আর তার পিছনে কি কি সমস্যা আছে। নগরায়নের সমস্যা সম্পর্কে আগেও বলেছি, এখানে আবার তোমার দেওয়া হয়েছে। এবার তো শৈলোৎক্ষেপ বৃষ্টি কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ আলোচনা করো। তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টি, আমাদের বৃষ্টিপাত সাধারণত 3 রকমের, একটা হচ্ছে তোমার পরিচরণ বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি আর ঘূর্ণন বৃষ্টি। এর মধ্যে তোমাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিটা সম্পর্কে বলেছি। শৈলোৎক্ষেপ বৃষ্টি হচ্ছে তোমার ওই পাহাড়ের গায়ে ধাক্কা লেগে যে বৃষ্টিপাতটা হচ্ছে, সেটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। কোন অনুবাদ ঢাল না প্রতিপাত ঢাল, কোন দিকে বৃষ্টিপাত হয়, কোন দিকে বৃষ্টির ছায়াঞ্চল সৃষ্টি হয়, এগুলো তোমাকে ছবির সাহায্যে তোমাকে দেখাতে হবে এবং এটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার
শরৎকাল বৃষ্টি। এবার দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ুর বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য তোমার প্রধান যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু শীতকাল হয় আর্দ্র, বুঝতে পেরেছো, আর গ্রীষ্মকাল হয় শুষ্ক। এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা পার্থক্য, এবং এখানে ফল চাষটা কিন্তু খুব ভালো হয়। আর বাকি যেগুলো কোন কোন জায়গাতে আছে না আছে এগুলো বই থেকে একটু দেখবে, তাহলে হবে। আর সবশেষে যেটা দিয়েছি সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লেখো। তাহলে দেখো যেভাবে বায়ু প্রবাহের উৎপত্তি হয় ঠিক একই রকম সমুদ্র স্রোতটাও কিন্তু বিভিন্ন কারণে, সেটা উষ্ণতার পার্থক্য হয়, লবণতার পার্থক্য হয়, তারপরে তোমার বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অর্থাৎ ঘনত্বের পার্থক্য হয়। এই সমস্ত যে পার্থক্যগুলো পরপর দেওয়া আছে যেগুলো সমুদ্র স্রোত উৎপত্তির পিছনে তোমার দায়ী, সেইগুলো কিন্তু বা সৃষ্টি করে, সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। তাহলে দেখো এই কিছু প্রশ্ন আমি তোমাদের দিলাম, হাতে গোনা। এর মধ্যে শুধুমাত্র গ বিভাগের প্রশ্নটা একটু বেশি হয়েছে, কেননা উপায় ছিল না। হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন না দিলে উপায় ছিল না। তো তোমরা এগুলো যতটা পারবে, খুব সহজ, কঠিন কিছু নয়, একটু বুঝবে তাহলে হবে। আর আমি চেষ্টা করেছি আমার জটিলতাটা বর্জন করতে। যেমন আমি তোমাদের বলি, এখানে যে ইয় বিভাগে হিমালয়ের যে ইয়ের উপরে যে প্রশ্নটা থাকে, যে পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, এই যে বর্ণনাটা বা উত্তর দক্ষিণের যে বর্ণনাটা, এটা তোমরা একটু কঠিন, মনে রাখাটাও কঠিন, বর্ণনা করাটাও কঠিন। এগুলো আমি বর্জন করেছি, সহজ প্রশ্নগুলোই দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার বিশ্বাস যে এই প্রশ্নগুলো করলেই তোমরা মোটামুটি উত্তর সবই দিতে পারবে। ঠিক আছে? তাহলে আর লেখার সময় টেকনিক্যালি লিখবে, শুধু শুধু পাতার পর পাতা তোমরা লিখে যাবে না। সবসময় তোমার যে কোনো যদি ভূমিরূপ বা কোনো একটা প্রশ্ন যদি টেকনিক্যালি থাকে, তাহলে সেটাকে তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র ভূমিরূপের ক্ষেত্রে অবশ্যই দেবে। ঠিক আছে? আর যেখানে তোমার চিত্র পাবে না সেখানে উদাহরণ দেবে, বা সেখানে তোমার বৈশিষ্ট্য লিখে সেটাকে লেখার চেষ্টা করবে। পাতার পর পাতা লিখে যাবে কিন্তু নাম্বার পাবে না, এটা যেন না হয়। আর তোমার হেডিং দিয়ে ইয়ে করে পরিষ্কার করে কিন্তু লেখো। আর ম্যাপ পয়েন্টিংয়ের উপর যেটা আমি দিয়েছি সেটা একবার দেখে নিও, তাহলে ম্যাপ পয়েন্টিংটা সোজা হবে। যাক, এবারে আমার একটা আকাঙ্ক্ষা থাকলো যে তোমরা ভালো করে পরীক্ষা দাও, প্রত্যেকেই খুব ভালো করে সফল হও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, বন্ধুদের দেখার সুযোগ করে দাও শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, সময় মতো পরীক্ষা হলে পৌঁছে যেও। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় প্রশ্ন আমাকে করো, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতটা পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।